This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। খুব গুরুত্বপূর্ণ বৈঠক এটি দিল্লিতে চলছে, সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধান অজিত দোভাল প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। এই যে সংঘর্ষ বিরতির পর পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, এই পরিস্থিতির মাঝে অর্থাৎ রাত 10টা থেকে এখনো পর্যন্ত কোনো রকম গোলাগুলি চলেনি। এই পরিস্থিতির মধ্যেই এই জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হচ্ছে। গত 3 দিনে 4 বার তিন প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মোদী। আর বৈঠকের আছেন এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। বেইমানের পাকিস্তানের চোরাগোপ্তা হামলা চলছে, সতর্ক ভারত, অ্যালার্ট সেনাবাহিনী। বৈঠকে মোদী কূটনৈতিক যে পদক্ষেপগুলো প্রথম থেকেই নিয়েছে ভারত, সেই সমস্ত কূটনৈতিক পদক্ষেপ এখনই সেগুলো তুলে নেওয়া হচ্ছে না, সেগুলো থাকছে, এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রের খবর। অর্থাৎ ভিসা না দেওয়া এবং সিন্ধু জল চুক্তি, এই সমস্ত যে বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে, এই পদক্ষেপগুলো এখনো থাকছে। আর তার সঙ্গে সঙ্গে সামরিক বিষয় নিয়ে কি আলোচনা হচ্ছে তিন প্রধানের সঙ্গে, অবশ্যই সেগুলো নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, তিন বাহিনীর প্রধান, সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রী যেখানে আছেন বৈঠকে, খুব স্বাভাবিকভাবেই ভারতের সামরিক পদক্ষেপ কি হবে, কি করণীয়, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সূত্র কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর আসছে, গতকাল যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দুই দেশে তারা নিজেদের মধ্যে কথা বলেছেন এবং কথা বলে তারা ঠিক করেছেন যে আপাতভাবে সংঘর্ষ বিরতি করা হোক, কিন্তু কোন চুক্তির ভিত্তিতে, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এই সংঘর্ষ বিরতি লাগু থাকবে, জারি থাকবে, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। আর ঠিক 24 ঘন্টা পরে আগামী 12ই মে এই বিষয়ে দুই দেশের ডিজিএমও স্তরে আলোচনা হবে। আর ঠিক সেই বিষয়টি কি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে তার রূপরেখা চূড়ান্ত হচ্ছে আজকের এই বৈঠক থেকে। এই রূপরেখার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে মিলিটারি তারা কোনো পরিস্থিতিতেই কোনো চান্স নিতে চায় না, ফলত পাকিস্তানের ওপরে কড়া শর্ত আরোপ করা হবে। গতকালই আমরা জানি যে ভারত সরকারের তরফ থেকে স্পষ্টভাবে গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল যে এক্ষেত্রে যদি আর কখনো ভারতের ভূখণ্ডে কোনো রকম জঙ্গি হানা হয়, সেই জঙ্গি হানাকেই কিন্তু যুদ্ধের শুরুয়াত বলে ভারত সঙ্গে সঙ্গে গণ্য করবে এবং সেই মাফিক ভারত ব্যবস্থা গ্রহণ করবে। স্বাভাবিকভাবে সেই চুক্তির যে নিটিগ্রিটিগুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিতীয়ত, ডিপ্লোম্যাটিক একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে, যেমন সিন্ধু জল চুক্তির বিষয়। কোনো পরিস্থিতিতেই কিন্তু যদি সম্পর্ক স্বাভাবিক হয়, অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক হওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না, কারণ পারস্পরিক বিশ্বাসের জায়গাটা সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে পাকিস্তান। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাত সংঘর্ষ বিরতি যদি বা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই সেই পরিসীমার মধ্যে আসবে না সিন্ধু জল চুক্তি। কারণ 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী সরকার বারবার ধরে বলছে যে 1960 সালে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিন্ধু জল চুক্তি হয়েছিল, আজকে সেই প্রেক্ষাপট সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে। একদিকে গ্লোবাল ওয়ার্মিং, দ্বিতীয় দিক থেকে ভৌগোলিক একাধিক ক্ষেত্রে পরিবর্তন। এর ফলে ভারত ক্রমশ আজ থেকে 1960 সালে দাঁড়িয়ে যেভাবে তারা সিন্ধু জল চুক্তির মাধ্যমে উপকৃত হতো, আজ কিন্তু ভারতের সম্পূর্ণভাবে ক্ষতি হচ্ছে, সুবিধা পাচ্ছে পাকিস্তান। ফলত এর রূপরেখা বদলানো দরকার। এবং তার পাশাপাশি তুমি ঠিক যেমনটা বললে যে ভিসা দেওয়া, অন্যান্য ক্ষেত্র, এই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন কি হবে তাই মূলত আলোচনা চলছে এই বৈঠকে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর আপনারা শুনছিলেন যে বৈঠকে মূলত যে বিষয়গুলো আলোচনা হতে পারে সেগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বেইমান পাকিস্তানকে বিশ্বাস নেই, সংঘর্ষ বিরতির কথা বলেও ফের গুলি ছুড়েছে পাকিস্তান। সীমান্তে কড়া নজর রাখছে ভারতীয় সেনা। পাকিস্তানের এয়ার স্পেস অর্থাৎ আকাশ সীমা সেটা খুলে দেওয়া হলেও সতর্ক রয়েছে দিল্লি। উত্তর আর পশ্চিমের 32টি এয়ারপোর্ট এখনো বন্ধ রেখেছে ভারত। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। দীপাঞ্জন বাবু, একের পর এক আপডেট আসছে
তো এই মুহূর্তে সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে একটু কথা হচ্ছে সেটা হচ্ছে একদিকে বৈঠক চলছে, একটা সংঘর্ষ বিরতি, একটা পজ, তারপর দেখা গেল আবার সিজফায়ার ভায়োলেশন হলো এবং রাত 10টা থেকে কোনো রকম এখনো পর্যন্ত কিছু হয়নি, অর্থাৎ গোলাগুলি চলেনি। প্রধানমন্ত্রী বৈঠক করছেন, নেক্সট কি, হোয়াট নেক্সট, এটা সবার মধ্যেই একটা আলোচ্য বিষয়। আপনার কি মনে হচ্ছে? দেখুন, এই পাকিস্তানকে বিশ্বাস করার কোনো কারণ নেই এবং সেটা সব থেকে আগে বুঝেছে ডোনাল্ড ট্রাম্প। ভারত কখনোই বিশ্বাস করতো না, এখনো করছে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত মধ্যস্থতার জন্য বা ব্যক্তিগত অনুরোধে নরেন্দ্র মোদী তাতে সায় দিয়েছিলেন। কিন্তু পাকিস্তান আপনারা দেখেছেন যে ওই তথাকথিত একটা সংঘর্ষ বিরতির কথা বলার কিছুক্ষণের মধ্যে কিন্তু পাকিস্তান ভারতকে আবার আক্রমণ করতে শুরু করে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু ভারতের মিলিটারি এস্টাবলিশমেন্টকে করছে না, সিভিল এরিয়াতে করছে। অন দ্য কন্ট্রারি, ভারতবর্ষ এখন অব্দি সমস্ত ওদের টেরর আউটফিট গুলোকে এবং কিছু মিলিটারি এস্টাবলিশমেন্ট বেসিক্যালি এয়ারপোর্ট গুলোকে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তান লাগাতার লালচকের মতো ঘন বসতিপূর্ণ এলাকাতে ওরা আক্রমণ করছে। ও এটা যদি বন্ধ না করে পাকিস্তান, তাহলে কিন্তু ভারতকে এবার সরাসরি যুদ্ধে লিপ্ত হতে হবে। আর যদি আগামীকালে যে বৈঠকের কথা বলছে, আমি জানি না, আমি তো আর পররাষ্ট্র দপ্তরের আই এম নট আ ডিপ্লোম্যাট, আই এম আ ফৌজি। আমার মনে হয় ভারত সরকারের সব থেকে আগে বড় দাবি এই হবে যে যদি এই সংঘর্ষ বিরতি চুক্তি আগে যেতে হয় বা শান্তি চুক্তি করতে হয়, সব থেকে আগে পাকিস্তান তাদের ইন্টেনশন সেটা প্রুফ করুক যে তারা শান্তি চায়, সমঝোতা চায় এবং সন্ত্রাসবাদকে মদত দেবে না। এবং তার প্রমাণ সেই বিশ্বাস কি রাখা যায়? পাকিস্তান কি সেই বিশ্বাস ধরে রাখতে পারবে? আমাকে মাঝখানে একটু শেষ করতে দিন, বলতে হলে তো মুশকিল। তাহলে ঠিক আছে, পারবেন, বলুন এরপর নেক্সট প্রশ্ন। প্রশ্নটা উত্তরটা নেওয়ার সুযোগ নিশ্চয়ই উত্তর দেবেন, তার মাঝেই তো আমি প্রশ্নটা করেছি আপনাকে। আপনার যদি মনে হয় আপনি কন্টিনিউ করুন। না, আমি আর কন্টিনিউ করার কিছু নেই, আপনি বলুন, আপনি যা প্রশ্ন করছেন। আপনি যে পাকিস্তানের প্রসঙ্গটা তুলছেন সেই প্রসঙ্গেই তো আনলাম এই বিষয়টি, যে পাকিস্তান কি সেই বিশ্বাসযোগ্যতা আছে এখন? বিশ্বাসযোগ্যতা নেই পাকিস্তানের। তাহলে আন্তর্জাতিক স্তরে কিভাবে সেই চাপটা পাকিস্তানের উপর ক্রিয়েট করা যায়? সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে কিরকম ভাবে কি চাপ সৃষ্টি করতে পারবে। আর পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো এবং এই সমস্ত বিষয়গুলো আপনাদের আপডেট আমরা দিচ্ছি। সংঘর্ষ বিরতি ভাঙার পেছনে পাকিস্তানের কোনো কি জঙ্গি ঢোকানোর ছক আছে? অমৃতসরে বিপুল অস্ত্র উদ্ধার বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের। প্রায় 3 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে, 2টো করে হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর উদ্ধার হয়েছে 30 রাউন্ড তাজা গুলি, 2টি পিস্তল আর 4টি ম্যাগাজিন। ড্রোনে করে ফেলা হয়েছিল বিপুল বিস্ফোরক। খবর সূত্রে সায়ন্তর আমাদের প্রতিনিধি আমাদের আরো জানাচ্ছেন কি আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়ে। কারণ স্বাভাবিক এই প্রশ্ন উঠছে যে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা বা সংঘর্ষ বিরতি যখন ছিল সামান্য সময়ের জন্য, তার মাঝেই কি এই সমস্ত কিছু হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন না, এটা একটা কন্টিনিউয়াস একটা ক্রাইম যেটা হয়তো সামনে এসেছে এই পরিস্থিতির মধ্যে। দেখো, যেটা মূলত বিএসএফের তরফে এবং পাঞ্জাব পুলিশের তরফে যেটা মনে করা হচ্ছে যে এই যে জায়গাটা অর্থাৎ শেখ ভাট্টি ভিলেজ, এই ভিলেজটা কিন্তু মূলত অমৃতসর যে এয়ারবেস রয়েছে তার থেকে কিছু কিলোমিটার দূরে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রায় 2.7 কেজি যে আরডিএক্স এবং আইডি উদ্ধার হয়েছে এবং সঙ্গে বিপুল পরিমাণে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু ড্রোন বেস ক্রাইমের মধ্যে পড়ে। অর্থাৎ ড্রোনে করেই এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল। সেটা কবে আনা হয়েছিল সেটা কিন্তু মূলত ইন্টেলিজেন্স সেকশন ঘুরে তদন্ত করে খতিয়ে দেখছে। কিন্তু এটা যে ড্রোনে করেই আনা হয়েছিল এবং যে ড্রোনগুলো মূলত অ্যাটাক করছিল তার মধ্যেই একটা ড্রোনে ছিল, সেটা কিন্তু নিশ্চিত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দারা। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি, শুধুমাত্র যে আইডি বা আরডিএক্স আনা হয়েছিল তা কিন্তু না, বিপুল পরিমাণে অস্ত্র, গ্রেনেড, রিভলভার, কার্তুজ সহ একাধিক অস্ত্র আনা হয়েছিল, যেগুলো দিয়ে মূলত এয়ারবেস, অমৃতসর শহর, একাধিক এলাকায় পাঠানকোট, জলন্ধর শহর সহ একাধিক এয়ারবেসে কিন্তু নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারত জঙ্গিরা। অর্থাৎ কোথাও একটা মনে করা হচ্ছে জঙ্গিদের হাতে পৌঁছে দিতেই এই এত বড় অস্ত্র পাঠানো হয়েছিল। অর্থাৎ এই কনসাইনমেন্ট যে শুধুমাত্র জঙ্গিদের জন্য ছিল এবং সেই জঙ্গিদের অনুপ্রবেশ ঘটানো যে এই সিজফায়ার ভায়োলেশনের মাধ্যমে হয়ে থাকে, সেটা এক প্রকার নিশ্চিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ইতিমধ্যে
উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের কাছে পাঞ্জাব পুলিশ নিজের হেফাজতে নিয়েছে। RDX এবং ID পরবর্তীকালে সেগুলোকে ধ্বংস করা হবে। কিন্তু মূলত যেটা দেখা যাচ্ছে যে জায়গাটা এখানে উদ্ধার হয়েছে সেই এলাকার লোকাল যারা মানুষ যারা তারা সাধারণ বাসিন্দা তার সঙ্গে কথা বলা হচ্ছে, কিভাবে এলো কোথা থেকে এলো সেই বিষয়টি খতিয়ে দেখা যাচ্ছে। যেহেতু সেখান থেকে সীমান্ত অনেক দূরে, তাই কোথাও মনে করছে ড্রোনই এসেছিল এবং ড্রোন দিয়েই এই মালপত্র এই বিপুল পরিমাণে RDX ওইখানে ফেলা হয়েছে জঙ্গিদের উদ্দেশ্যে। দেখো অমৃতসর শহর যেহেতু সীমান্তবর্তী একদম এলাকা, সে মাত্র 30 কিলোমিটার দূরে হচ্ছে আটারি সীমান্ত, অর্থাৎ সেখানে 23 কিলোমিটার দূরে লাহোর সীমান্ত। সব মিলিয়ে মনে করা হচ্ছে পাকিস্তান এই ঘটনার পেছনে রয়েছে এবং যতই সিসপিআরের কথা বলুক না কেন, আদতে তারা জঙ্গিদের পেছনের মধ্য দিয়েই যাবে এবং অস্ত্র এরকম পাঠিয়েই যাবে। ধন্যবাদ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বাহিনীর প্রধান আছেন, CDS আছেন সেই বৈঠকে, অজিত দোভাল আছেন, প্রতিরক্ষা মন্ত্রী আছেন। এই বৈঠক চলছে। ভারত এবং পাকিস্তানের যে পরিস্থিতি, এখন যে জায়গায় দুদেশের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তার মধ্যে এই বৈঠক। এই বৈঠক থেকে ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ এই বৈঠক চলছে, সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হবে, ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে, তা নিয়ে মূলত আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর। সংঘর্ষ বিরতিতে রাজি হলেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাকি যে সিদ্ধান্ত সেগুলো বহালই থাকছে। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের অবস্থান এখনই পাল্টাচ্ছে না। খবর বিদেশ মন্ত্রক সূত্রে। বন্ধ থাকবে পাকিস্তানের সঙ্গে সব রকম বাণিজ্য। কূটনৈতিক স্তরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল তা অপরিবর্তিতই থাকবে। পাকিস্তানের জন্য বন্ধ থাকছে ভারতের আকাশপথ। পাকিস্তানের নাগরিকদের আপাতত ভারত কোনো ভিসাও দেবে না বলে খবর বিদেশ মন্ত্রক সূত্রে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।